Assalamu alaikum everyone. Welcome to the lecture 7 of History of English Literature 2, GD 2231 or GD 247. I hope you are doing fine. In our course, we have already completed 6 lectures. We have already focused on Romanticism, the Romantic poets, and the Romantic novelist in our first 3 lectures. In next 3 lectures, we have covered Victorianism, Victorian poets, Victorian novelists. Today we will try to connect all those 6 lectures. আমরা আজকে পূর্ববর্তী সব লেকচারগুলো আমরা কানেক্ট করার চেষ্টা করব। আমরা সেগুলো কানেক্ট করার চেষ্টা করব। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে স্লাইডটা। The evolution of literature, সাহিত্যের বিবর্তন। আমরা দেখার চেষ্টা করছি সাহিত্য কিভাবে বদলে যাচ্ছে। The evolution of literature, the Romantics versus the Victorians. So this is our lecture number 7. আজকের ক্লাসে আপনাদেরকে মোটামুটি রিসোর্স গুলোর সাথে পরিচিত করে দেওয়া হবে, প্লাস আপনাদেরকে কিছু টিপস দেওয়া হবে কিভাবে আপনারা এই ইভলিউশনটা আইডেন্টিফাই করতে পারেন। প্রথমেই আমরা আলোচনা করতে যাচ্ছি দ্য এভলিউশন অফ পোয়েট্রি, কবিতার বিবর্তন। ইংরেজি সাহিত্যে কবিতার বিবর্তন, কবিতা কিভাবে বিবর্তিত হচ্ছে, পাল্টে যাচ্ছে। এখানেও আমরা রোমান্টিক্সদের সাথে ভিক্টোরিয়ানদের একটা তুলনামূলক আলোচনা করব। প্রথমেই আমরা যার অবদান নিয়ে আলোচনা করব উনি নান আদার দেন দ্য প্রি রোমান্টিক উইলিয়াম ব্লেক। উনার জন্ম 1757, উনার মৃত্যু 1827, 1757 to 1827। তাকে নিয়ে অলরেডি আমরা আমাদের লেকচার 2 তে বিস্তারিত আলোচনা করেছি। এখন আজকে আমরা দেখব হচ্ছে আইফোর ইভান্স এবং এমিলি লিগুই, এই দুটো বেশ ভালো রিসোর্স থেকে আমরা কিভাবে ইনফরমেশন গুলো গ্যাদার করতে পারি। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েটস। এট ফার্স্ট উইলিয়াম ব্লেক। আইফোর ইভান্স এর বইতে আপনারা দেখতে পাচ্ছেন পেজ নাম্বার 28 এ আমরা যাব। আমরা চলে যাই আইফোর ইভান্স এর বইতে, পেজ 28। 28 লেখার সাথে সাথে দেখবেন আপনাদের হাইলাইট করা আছে আমাদের বাঁ পাশের কর্নারে নিচে দেখবেন উইলিয়াম ব্লেক সম্পর্কে। আপনাদের সুবিধার জন্য একটু বড় করে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এইখান থেকে শুরু হচ্ছে লাইনটা। One poet rose against all the pressure of this material world, and though men might call him insane, it was an exalting insanity, the divine frenzy of vision and prophecy. তার সম্পর্কে বলা হচ্ছে উইলিয়াম ব্লেক সম্পর্কে। এটা কিন্তু অলরেডি আমরা জানি উইলিয়াম ব্লেক তার সমসাময়িক কবিদের থেকে সম্পূর্ণ আলাদা ভাবে কবিতা রচনা শুরু করেছেন। উনার কবিতা, উনার ব্যক্তিত্ব, উনার সবকিছু এতটাই আলাদা যে মানুষ তাকে বলতো পাগল, ইনসেইন। আমরা তাকে এক্সেন্ট্রিক ম্যাডম্যান বলেছি, কিন্তু তার এই পাগলামির মধ্যে একটা মহান ব্যাপার আছে, একটা অন্যরকম এক্সালটেশন, মহত্ব আছে। দ্য ডিভাইন ফ্রেন্সি অফ ভিশন অ্যান্ড প্রফেসি, এই যে তার স্বর্গীয় একটা কল্পনা, তার ফিউচার সম্পর্কে তার ভিশন, তার ভবিষ্যতের প্রতি দৃষ্টি এবং প্রফেসি, ভবিষ্যৎ দেখার তার যে ক্ষমতা, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। উইলিয়াম ব্লেক সম্পর্কে আমরা উইলিয়াম জে লং এর বই থেকে পড়েছি। আজকে আমরা দেখছি আইফোর ইভান্স এর বইতে কোথায় আমরা পেতে পারি। পিডিএফ, আপনাদের যে পিডিএফটা দেয়া আছে, পিডিএফ এ দেখবেন 28। বইয়ের পেজ হয়তো একটু আলাদা হতে পারে। বইয়ের হচ্ছে আপনারা 60 পেজে, 60 পেজে, আর পিডিএফ হচ্ছে 28। আমি পিডিএফ এর পেজ গুলো সবসময় বলবো, আপনারা পিডিএফ দেখে দেখে, যেহেতু আপনাদের অনেকেরই হয়তো বই নেই, পিডিএফ থেকে আপনারা যেন পড়তে পারেন। আচ্ছা, ব্লেক সম্পর্কে লেখা আছে, এই যে ব্লেক 1757 to 1827,
work stand alone in our literature, for no one saw life quite in the same way as he did. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জীবনকে যেভাবে দেখেছেন ওইভাবে আসলে কেউই জীবনকে দেখার সাহস করেনি, এবং ওনার দেখার দৃষ্টিভঙ্গি এতটাই আলাদা যে মানুষ তাকে পাগল বলতো। এরপর আমরা নেক্সট পেজে চলে যাই। হ্যাঁ, এখানে তার সম্পর্কে কিছু তথ্য আছে এখানে, ব্লেক সম্পর্কে। হি ওয়াজ এ পোয়েট অ্যান্ড এ পেইন্টার অফ এ জিনিয়াস ওনলি ইন্ডিভিজুয়াল। তার যে মেধা অন্য সবার থেকে সত্যি অনন্য। ইফ হি ইজ টু বি বিলিভড, হি অ্যাকচুয়ালি স দ্য এঞ্জেলস and strange figures which his pictures portray. ওনার দেখার ভঙ্গিটা সম্পূর্ণ আলাদা। উনি যেন দেব শিশুদের দেখতেন, অ্যাঞ্জেলদের দেখতে পেতেন, স্ট্রেঞ্জ পিকচার্স, মানে সাধারণ মানুষের চোখে যেটা অদৃশ্য সেটা যেন তিনি দেখতে পেতেন। সুপার ন্যাচারাল এলিমেন্টস গুলো তার সামনে অদ্ভুত ভাবে ধরা দিত। তিনি এত চমৎকার ভাবে এঞ্জেল, স্ট্রেঞ্জ ফিগারের বর্ণনা করতেন যে সত্যি পাঠকরা যেন অন্য ভুবনে চলে যায়। They sat beside him in garden or in the trees, gathering round him as naturally as a group of friends. এঞ্জেলরা যেন তার সাথে বাগানে বসে আছে, খেলা করছে, তার চারদিকে ঘুরছে, এমন ভাবে তিনি বর্ণনা করতেন। This vision loosened him from the material world. এমন ভাবে তিনি এই অলৌকিক পৃথিবীর কথা বলতেন যে এই বস্তু জগৎ থেকে যেন তিনি অনেক দূরে চলে যাচ্ছেন। In which so much of 18th century was stuck fast as in slow mental despond. এইভাবে পড়বেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স আছে, হি লিবারেটেড দ্য হিউম্যান সোল ফ্রম স্লেভারি টু ম্যাটার। মানুষের আত্মাকে এই ধন সম্পদ টাকা পয়সা থেকে, বস্তু জগৎ থেকে, ম্যাটেরিয়ালিজম থেকে মুক্তি দেওয়ার কথা উনি বলেছেন। এটা তার কবিতার একটা বড় অবদান আমরা বলতে পারি। And in his more energetic moments saw a life beyond good and evil. তিনি এই জাগতিক ভালো মন্দের ঊর্ধ্বে তিনি সবসময় তার মতামত দেওয়ার চেষ্টা করতেন। A white burning image of pure energy. মানে তিনি অন্যরকম একটা জগতের কথা বলতেন, যে জগৎ হয়তো সাধারণ মানুষের চোখে কখনোই ধরা দিত না। এরপর এখানে আসি, পেজ 29-এ আসি। As a poet and a liberator of human spirit, Blake is of first importance. তাকে আমরা প্রফেট বলছি, লিবারেটর অফ হিউম্যান স্পিরিট বলছি। But as an artist, he is limited by his arbitrary method. কিন্তু তার লেখার পদ্ধতিটা ছিল খুবই এলোমেলো, কোনো স্ট্রাকচারে ফেলা যেত না। By an absence of discipline, তার লেখার মধ্যে কোনো শৃঙ্খলা তার আশেপাশে কন্টেম্পোরারি সমসাময়িক কবিরা তারা খুঁজে পায় না। এতই বিশৃঙ্খলা যে অনেক সময় বুঝতেই অসুবিধা হয়। To disregard tradition completely is the most dangerous course any artist can pursue. উনি তার সমসাময়িক যে ট্র্যাডিশন, প্রচলিত ধ্যান ধারণাকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পূর্ণ নিজের মতো করে তিনি চলতেন। আচ্ছা, এখানে আপনারা আস্তে 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 যাবেন, অনেকগুলো ইনফরমেশন এখানে আছে। As a poet, Blake is at best in his simplest poem, in the early songs of innocence and experience. এই যে songs of innocence and experience, এটা নিয়ে আমরা বলেছিলাম তার বিখ্যাত সৃষ্টি, অমর সৃষ্টি। এখানের বিশেষত্ব কি? Here wisdom speaks with voice of a child. মানব জীবনের যে গভীর জ্ঞান তাকে তিনি একজন শিশুর কণ্ঠস্বরে, একদম সরল শিশুর কণ্ঠস্বর দিয়ে উনি আমাদের সামনে প্রকাশ করেছেন। তারপর here and in some later poems such as the everlasting gospel, he wrote with those fragrant intuition which awaken the human mind to its own best and most innocent vision of itself. এই যে মানুষ তার যে ভবিষ্যৎ সম্পর্কে তার দেখার ভঙ্গি, তার যে ভবিষ্যৎ দৃষ্টিপাত, সে ভবিষ্যৎ দেখতে পায়। তাহলে এটা কিন্তু ইমাজিনেশন, ইনটিউশন, এখান থেকে আমরা কানেক্ট করতে পারছি। এখান থেকে আপনারা ব্লেকের অবদানগুলো অবশ্যই বের করবেন। এই ছিল আমাদের হাইফার ইভান্স, এখান থেকে দেখলাম। এরপর আমরা চলে যেতে পারি এমিলি লিগুইস 310, 310। আমরা যদি এমিলি লিগুইসে গিয়ে 310 পিডিএফ এ 310 লিখি, তাহলে এই যে আপনারা পেয়ে যাবেন ব্লেক সম্পর্কে।
এমিলি লিগুই ব্লেক সম্পর্কে কি বলছেন? এমিলি লিগুই বলছেন, ব্লেক, in the same generation there lived a poet who went far beyond all others along new path. তার সমসাময়িক অন্য সবার থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছিলেন। অন্য সবার থেকে তিনি অনেক এগিয়ে ছিলেন, এতটাই এগিয়ে ছিলেন হয়তো তার সব সমসাময়িকরা অতটা তাকে মূল্যায়ন করতে পারেনি। Foreshadowing and outdistancing the most determined romantics in his self-abandonment to pure imagination and faith in the power of the sea. খুব চমৎকার কথা। Foreshadowing and outdistancing the most determined romantics, তাকে বলা হচ্ছে তার সময়ের সবচেয়ে ডিটারমাইন্ড রোমান্টিক্স। তার যে চিন্তা ভাবনায়, তার যে দৃঢ়তা, তার চিন্তা ভাবনায়, তার যে ডিটারমিনেশন, এটা সত্যিই ছিল প্রশংসনীয়। কিভাবে উনি রোমান্টিক হলেন? ইন হিজ সেলফ অ্যাবান্ডনমেন্ট টু পিওর ইমাজিনেশন, উনি পুরো কল্পনার জগতে নিজেকে ডুবিয়ে রাখতেন, মগ্ন রাখতেন। ইমাজিনেশন, ইমাজিনেশন হওয়া উচিত কবিতার মূল। ব্লেক এখানে তাই কথা বলছেন। ওই যে আমাদের 5 I রোমান্টিসিজম, তার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলোর মধ্যে একটা হচ্ছে ইমাজিনেশন। ব্লেক নিজেকে পুরো একদম সম্পূর্ণ কল্পনার জগতে মগ্ন রাখতেন। and faith in power of the seer, এবং ভিশন, ভিশন ভবিষ্যতের, ভবিষ্যৎ কেমন হবে, ভিশন, এটাও ব্লেক তার কবিতার মাধ্যমে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। By the end of 18th century, William Blake already was so violent and spontaneous, a revolutionary in poetry. কোন সব কবি থেকে উনি প্রচলিত প্রথা সব ভেঙে চুরে, মানে এত ভায়োলেন্ট ওয়েতে উনি প্রথাকে প্রত্যাখ্যান করেছেন, এবং উনি কবিতায় বিপ্লব আনার চেষ্টা করেছেন। that for many years treated as an eccentric, তাকে আমরা বারবার বলেছি উন্মাদ বলতে, উন্মাদ। he remained on the outskirt of literary world, মানে উনি কখনো ফোকাসে আসেননি, উনি সবসময় আউটস্কার্টে থাকতেন, প্রান্তে থাকতেন, কখনোই উনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন না। the most isolated and undisciplined poets, যেটা একটু আগে বললাম, আই ফর ইভান্সে যেটা দেখলাম, কোনো ডিসিপ্লিন ছিল না, সব থেকে আলাদা। ওকে, তাহলে এইভাবে আপনারা এখান থেকে আগাবেন। 310 আমরা, হ্যাঁ 310 310 উইলিয়াম ব্লেক সম্পর্কে ইনফরমেশন গুলো আপনারা এভাবে আই ফর ইভান্স এন্ড রিকোয়েস্ট থেকে করবেন। নেক্সট আমরা ওয়ার্ডসওয়ার্থের কাছে যাই, another member of first generation of romantic poets. আই ফর ইভান্সে আমরা তাকে পাই পেজ 31 এ। আপনারা এখানে লিখবেন পেজ 31, এই যে রোমান্টিক পোয়েট সম্পর্কে এখানে ইনফরমেশন পাবেন। পেজ, আপনারা এই সেকেন্ড পেজে এখানে আপনারা দেখবেন আজকে এখান থেকে আপনারা এই 31 পেজের রোমান্টিক পোয়েটস এখান থেকেই দেখবেন। শুরুর দিকে আছে the first generation, এই যে এখান থেকে the first generation of romantic poets look into themselves, যারা ফার্স্ট জেনারেশন, আমাদের এই যে আলোচনা ছিল তো ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েটস, আই ফর ইভান্স এখানে বলছেন the first generation of romantic poets look into themselves, seeking in their own lives for strange sensation. ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েট, তারা তাদের নিজস্ব দৈনন্দিন জীবনে they are looking for strange sensations, অনন্য ব্যতিক্রম ধর্মী যে অনুভূতিগুলো 8-10 জনের থেকে আলাদা, যেগুলো মানুষকে জানানো উচিত, মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। With Wordsworth, such sensation have a moral value. Wordsworth সেই সেন্সেশন গুলোকে নৈতিক মূল্যবোধ, মোরাল ভ্যালু হিসেবে উপস্থাপন করতে চাচ্ছেন। মোরাল ভ্যালু,
সেই সেন্সেশনের মাধ্যমে মোরাল ভ্যালু শিক্ষা দিতে যাচ্ছেন, আর অফটেন অ্যাসোসিয়েটেড উইথ সিম্পল অ্যান্ড হিউম্যান অবজেক্ট। খুবই সাধারণ দৈনন্দিন জীবনের বস্তুগুলো সেখান থেকে। They were largely based on his own life, and he made an epic of personal experience in the prelude. এই যে তার যে প্রিলিউড, এটা আমরা বলেছিলাম, তার প্রিলিউডে হি মেড অ্যান এপিক অফ পার্সোনাল এক্সপিরিয়েন্স, তার নিজস্ব অভিজ্ঞতা, তার নিজস্ব আবেগ অনুভূতির আলোকে তিনি একটি প্রায় মহাকাব্যের মতো রচনা করেছেন। এবং তার এই স্পেশাল ইউনিক সেন্সিটিভিটি, এই বিষয়টাকে উনি কিভাবে ফোকাস করছেন আমরা একটু দেখি। উনি কিন্তু বলছেন স্ট্রেঞ্জ সেন্সেশনের মাধ্যমে, এই সেন্সেশনের মাধ্যমে পাঠককে মোরাল ভ্যালু শিক্ষা দেয়া, এটা তার কথা, বক্তব্য। ওকে, উইথ বায়রন দ্য ক্রিয়েটিভ ইম্পালস অ্যারাইজেস ফ্রম এক্সোটিক। এখানে বায়রন সম্পর্কে কিছু আছে, কোলরিজ সম্পর্কে কিছু আছে। এরপর আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে এখানে আমরা পাচ্ছি, এখানে ওই সময়কার যে রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক কিভাবে চেঞ্জ হচ্ছে, তার একটা বর্ণনা এখানে আছে। আপনারা এখানে এই 541 এর পেজ 32 তে আপনারা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু তথ্য এখানে আছে। কিরকম? Partly under Burke's influence, he came to regard England as the protector of freedom against the new Napoleonic imperialism. এটা কিন্তু আমরা বলেছি, নেপোলিয়ন উনি কথা দিয়েছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, কিন্তু তিনি জনগণের সাথে বিট্রে করেন, বিশ্বাসঘাতকতা করে ডিক্টেটরশিপ প্রচলন করেন। এখন ইংল্যান্ডের যারা, তারা তাদেরকে প্রোটেক্টর অফ ফ্রিডম, মানবের স্বাধীনতার যারা কাণ্ডারি, এরা রক্ষা করবে। ফর দ্য বেস্ট 25 years of ওয়ার্ডসওয়ার্থস লাইফ, এই যে ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে এখানে আছে, ওয়ার্ডসওয়ার্থের জীবনের যে সেরা 25 বছর, তখন তার শ্রেষ্ঠ যে 25 years, ইংল্যান্ড ওয়াজ অ্যাট ওয়ার, ইংল্যান্ড যুদ্ধে, কার সাথে যুদ্ধে ছিল? ফ্রান্সের সাথে যুদ্ধে ছিল। অ্যান্ড ওয়েন পিস কেম ইট, found him a man from whom the uniqueness of his earliest experience had passed. তার যে অভিজ্ঞতা, তার বর্ণিল বিচিত্র সমৃদ্ধ অভিজ্ঞতার আলোকে উনি কবিতা লিখেছেন। Many of his critics see him as a bitter reactionary. তার যারা সমালোচক, অনেকেই তারা তাকে সমালোচনা করেন যে উনি তিক্ত, ওনার যে প্রচলিত ধ্যান ধারণা থেকে তার যে বিমুখতা, সেটা অনেকটাই তিক্ত। মানে ওনাকে পেসিমিস্ট হয়তো অনেকেই বলতেন, এতটাই বেশি রিয়াক্ট করতেন ওয়ার্ডসওয়ার্থ যে ওনাকে হয়তো পেসিমিস্ট, হতাশাবাদী হয়তো ওনারা মাঝে মাঝে আখ্যা দিতেন। এন্ড দেয়ার ইজ এন এলিমেন্ট অফ জাস্টিস ইন হিজ এস্টিমেট। এবং কিন্তু জাস্টিস, ন্যায় বিচারের এই বিষয়টা সবসময় তার চিন্তা ভাবনার মধ্যে উনি কিন্তু প্রকাশ করতে চাইতেন। উনি সবসময় ন্যায় বিচারের পক্ষে ছিলেন। দো ইট ইজ ফার ফ্রম হোল ট্রুথ, হি ফলোড হিজ বিলিভ অনেস্টলি টু দ্য এন্ড। এখানে তার বিশ্বাসের সম্পর্কে, পলিটিক্যাল ফেথ সম্পর্কে বলা আছে। এরপর এখানে তারপর the whole of his early life had been a dedication to poetry. তার সমগ্র জীবন তিনি কবিতার জন্য নিবেদিত করেছেন। From his childhood he had stored in mind with experience in nature, with later he used to recall in his verse. প্রকৃতিতে মগ্ন ছিলেন। একটু আগে আমরা কার কথা বললাম? ব্লেকের কথা বললাম। ব্লেক কিন্তু কল্পনার জগতে মগ্ন ছিলেন, ওনার ফিউচার ভিশন, পিওর ইমাজিনেশন। ওয়ার্ডসওয়ার্থকে পাচ্ছি উনি in his experience in nature, উনি প্রকৃতিতে obsessed in nature, প্রকৃতির কথা উনি ওনার কবিতার মাধ্যমে বলেছেন। এটা আমরা বারবার বলছি প্রকৃতির কবি। ওকে, এখান থেকে আপনারা দেখবেন এই পেজগুলো খুবই গুরুত্বপূর্ণ। The most memorable account of his own mind in those years, Wordsworth has written himself in the autobiographical poem The Prelude. প্রিলিউডে তার যে অভিজ্ঞতাগুলো, এক্সপিরিয়েন্স গুলো, এগুলো তিনি চমৎকারভাবে তুলে ধরেছেন, which was not published until 1850. This is possibly the greatest poem of the modern period in English. মানে the greatest না বললে one of the greatest poems
এত চমৎকার ভাবে একজন কবির ম্যাচুরিটি হওয়ার যে স্টেপ গুলো উনি বর্ণনা করছেন। দ্য স্পিরিচুয়াল রেকর্ড অফ আ সিঙ্গল মাইন্ড, একটা মানুষের একটা মন, মানব মনের যে আত্মিক বিকাশ, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, তার একটা পরিপূর্ণ পরিপূর্ণ মহাকাব্যের মতো পুরো একটা স্পিরিচুয়াল রেকর্ড তিনি রেকর্ড করে রেখেছেন। কবির মন যে আত্মিক উন্নতি, আত্মিক স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা উনি চমৎকার ভাবে প্রিলিউডে রেকর্ড করেছেন। Honestly recording its own intimate experience and endowed with a rare capacity for making the record intelligible. মানে উনি কি ফোকাস করছেন? ওনার ফোকাসের বিষয়বস্তু হচ্ছে প্রকৃতি, প্রকৃতি আছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, ঠিক আছে, সেন্সেশন থেকে উনি মোরাল ভ্যালুস শিক্ষা দিচ্ছেন। তাহলে এটাই আমরা জানলাম এখান থেকে। এখন আমরা চলে যাই এমিলি লিগুই। এমিলি লিগুইতে আমরা ওয়ার্ডসওয়ার্থকে পাবো পেজ 329। আমরা এমিলি লিগুইসে গিয়ে লিখি 329। এই যে ওয়ার্ডসওয়ার্থ চলে এসেছে, আপনারা দেখেন, হাইলাইট করছি। The poet who expressed the deepest aspiration of English Romanticism was William Wordsworth. In Romanticism philosophy, এটাকে যারা সবচেয়ে গভীরভাবে নিজেদের মধ্যে ধারণ করেছেন এবং প্রকাশ করেছেন, তাদের মধ্যে ওয়ার্ডসওয়ার্থ অন্যতম। He saw nature a man with new eyes. প্রকৃতিকে তিনি অন্য নতুন চোখে দেখছেন। সাধারণ মানুষরা যেভাবে প্রকৃতিকে দেখে, তিনি সম্পূর্ণ নতুন ভাবে প্রকৃতিকে দেখেছেন। And his whole work is an attempt to communicate that new vision. উনি এই নেচার থেকে ইন্সপায়ার্ড হয়ে উনি যে নতুন এক ভিশন, দৃষ্টিভঙ্গি, নতুন এক পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছু দেখছেন, তার এই দৃষ্টিপাত, স্পেশাল ওয়ে অফ লুকিং এট নেচার, এটা কিন্তু তার উদ্দেশ্য ছিল মানুষকে বোঝানো যে প্রকৃতির সাথে আমাদের যোগাযোগ হওয়া উচিত। In his youth, he had been an enthusiast for French Revolution, but towards the end of 28, he gave up his dreams of political regeneration. মানে এটা আমরা জানি, ফ্রেঞ্চ রেভলিউশনের পক্ষে তিনি ছিলেন, গভীর সমর্থক ছিলেন, কিন্তু বোনাপার্ট, নেপোলিয়ন বোনাপার্টের বিশ্বাসঘাতকতার পরনে কিন্তু রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে to devote himself entirely to the task of bringing to the world the largest possible measure of happiness by the distribution of old habitual ways of thoughts, by seeking in the cultivation of sensibility and imagination. মূল কথা হচ্ছে কবিতার জগতে নিজেকে নিবেদন করা, তার যে সেন্সিবিলিটি, ইমাজিনেশন, এটাকে কবিতার মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে দেয়া, মানুষকে শিক্ষা দেয়া, মানুষকে মোরাল ভ্যালুস শিক্ষা দেয়া। ওকে, এখান থেকে আপনারা পড়বেন, এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, তার অবদানগুলো এখান থেকে আপনারা খুঁজে বের করবেন। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট মেম্বার অফ ফার্স্ট জেনারেশন অফ রোমান্টিক পোয়েট, স্যামুয়েল টেইলর কোলরিজ। কোলরিজ সম্পর্কে আমরা আই ফর ইভান্সে যখন আলোচনা করব, সেটা 34 পেজ 34-এ, আমরা আই ফর ইভান্সে গিয়ে আবারও লিখি 34। থাকার কথা, আমরা একটু ধৈর্য ধরি। সরি ফর দ্য ডিলে। এখানে
সরি ফর দ্য ডিলে, এখানে একটু খুঁজে বের করতে সময় লাগছে। এখানে এখানে আপনারা যদি একটু দেখতে থাকেন, এখানেই আছে। আচ্ছা, এই পেজ 34, আপনারা চলে যাবেন হচ্ছে ডান দিকে, এটা কলামে উপরে, হ্যাঁ এখানে হাইলাইট করা আছে। Wordsworth's most intimate friend was S.T. Coleridge, 1772 to 1834, and their influence on one another was most productive. এখানে কোলরিচের অবদান সম্পর্কে এখানে বলা আছে যে ওয়ার্ডসওয়ার্থ কোলরিচ their collaboration. এখানে কোলরিচ সম্পর্কে আমরা আরো নিচে জানতে পারবো, এটা আমাদের মিস হয়ে গিয়েছিল, সরি ফর দ্য ডিলে। এই যে আমরা 35 পেজে যদি যান, though he occupied much of his time with poetry, it is not a poet alone that he should be remembered, but as a critic and philosopher. শুধুমাত্র কবি হিসেবে যদি আমরা তাকে মূল্যায়ন করি তাহলে কিন্তু ভুল করা হবে। উনি একই সাথে একজন সমালোচক, সাহিত্য সমালোচক এবং দার্শনিক। His attempt is puzzling and ultimately and inevitably inadequate, but it anticipates a modern need. In his literary criticism, তার যে লিটারারি ক্রিটিসিজমের তার যে ক্যারিয়ার, সেটা আমরা খুঁজে পাই হচ্ছে ইন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, 1817 তিনি যেটা পাবলিশ করেন। He has anticipated the modern philosophical and psychological criticism of the arts. He defined the nature of Wordsworth poetry. কোলরিচ ওয়ার্ডসওয়ার্থের কবিতাকে, তার যে কবিতার প্রকৃতি, ওয়ার্ডসওয়ার্থের কবিতার যে নেচার, বৈশিষ্ট্য, সেটাকে উনি ডিফাইন করেছেন তার এখানে। ফার্দার, একই সাথে he attempted far more difficult task of exploring the nature of poetry as a whole. উনি কবিতার জগৎকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন, কবিতাকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন। খুবই জটিল কাজ, খুবই জটিল কাজ, যেটা উনি বায়োগ্রাফি লিটারেরিয়াতে করতে চেয়েছেন। পরবর্তীতে আপনাদের ইএনজি 431 ক্রিটিক্যাল থিওরিজ এন্ড লিটারি ক্রিটিসিজম আপনারা এটা আপনাদের পাঠ্য আছে, আপনারা অবশ্যই এটা পড়বেন। ওকে, এবার আমরা চলে যাই এমিলি লিগুইতে। এটা পাবো আমরা 334 এ। এমিলি লিগুই, পেজ 334, পেজ 334, এই যে কোলরিচ, এটুকু আমরা পড়ি একটু। Coleridge, who was Wordsworth's friend, his spirit's brother, and at one time his collaborator, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং তারা একসাথে কাজ করেছেন লিরিক্যাল ব্যালান্সে। presents as many contrasts with him as analogies, কিন্তু এরা দুইজন খুব ঘনিষ্ঠ, একই সাথে কাজ করেছে, কিন্তু চরিত্রের দিক থেকে, বৈশিষ্ট্যের দিক থেকে কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থ কিন্তু অনেকটাই আলাদা, খুবই আলাদা। এদের মধ্যে মিলের থেকে অমিলের পরিমাণই বেশি। both guided their lives by same philosophy. কিভাবে? both passed from a revolutionary temper to conservatism. কোলরিজও ওয়ার্ডসওয়ার্থের মতো প্রথমে ফ্রেঞ্চ রেভলিউশনের অন্ধভক্ত ছিলেন, পরবর্তীতে তার ওনার ডিসলিউশনমেন্ট আসে, তার সত্যিটা দেখতে পান। বোনাপার্ট যখন বিশ্বাসঘাতকতা করল, তখন কোলরিজ কষ্ট পেয়ে রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে নিলেন, সম্পূর্ণ রাজনীতি বিমুখ হলেন এবং সাহিত্যে মনোনিবেশ করলেন। In poetry also they believed at first they could bear each other company. প্রথম দিকে তারা কবিতায় একজন আরেকজনকে বেশ সাপোর্ট দিতেন, কিন্তু পরবর্তীতে they soon perceived that they must take separate paths. কিন্তু তাদের কবিতার ধরন একেবারে আলাদা। ওয়ার্ডসওয়ার্থ, কোলরিচ যদিও তারা ঘনিষ্ঠ বন্ধু, একসাথে কাজ করেছেন বহুদিন, কিন্তু তাদের কাজের ধরন সম্পূর্ণ আলাদা। When they wrote lyrical ballads, they were obliged to partition the field of poetry between them. কবিতার জগৎটা ওনারা নিজেদের মধ্যে আলাদা করে নিলেন, দুজনের কবিতা লেখার ধরন অনেকটাই আলাদা। While Wordsworth
set himself to shed the light of imagination over real life. ওয়ার্ডসওয়ার্থের ফোকাসটা কি ছিল আমরা এখানে হাইলাইট করছি, আবার একটু রিভাইজ করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। ওয়ার্ডসওয়ার্থ ওনার ফোকাস কি ছিল? টু শেড দ্য লাইট অফ ইমাজিনেশন, প্রকৃতির আলো, আলোকে নিক্ষেপ করা, প্রকৃতির চোখে দেখা, কল্পনার চোখে দেখা, লাইট অফ ইমাজিনেশন, কল্পনার দৃষ্টিতে দেখা ওভার রিয়েল লাইফ, কল্পনার দৃষ্টিতে বাস্তব জীবনকে দেখা ওভার দ্য মোস্ট অর্ডিনারি ইনসিডেন্টস। আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলো, সাধারণ মানুষের সাধারণ ঘটনাগুলোকে কল্পনার চোখ দিয়ে গভীরভাবে উপলব্ধি করা, এটা ছিল ওয়ার্ডসওয়ার্থের কথা। কোলরিচ কি বলছেন? কোলরিচ টুক দ্য সুপার ন্যাচারাল ফর হিজ প্রভিন্স। তাহলে ওয়ার্ডসওয়ার্থ একদম ডেইলি লাইফ, অর্ডিনারি ইনসিডেন্টস নিয়ে কবিতা লিখেছেন, সাধারণকেই অসাধারণ ভাবে দেখার চেষ্টা ছিল ওয়ার্ডসওয়ার্থের। কোলরিজের ফোকাসটা কি ছিল? উনি অতি প্রাকৃত বিষয়বস্তু নিয়ে লিখতেন। কোলরিজ took the supernatural for his province. His plan was to project a human interest into romantic themes. ঠিক আছে, তাহলে আপনারা এইভাবে দেখবেন স্যামুয়েল টেলর কোলরিজ এর মাধ্যমে আমাদের ফার্স্ট জেনারেশনের আলোচনা। আপনারা এখান থেকে তথ্যগুলো নিয়ে আপনাদের লেখা এনরিচ করবেন। এরপর আমরা সেকেন্ড জেনারেশনে চলে যাচ্ছি, জর্জ গর্ডন লর্ড বাইরন, 1788 to 1824। একইভাবে ওনাকে আমরা পাবো আইফোরি কনসেপ্ট 37 পেজে। আমরা চলে যাই 37 পেজে। এই যে লর্ড বাইরন, আপনাদের সুবিধার জন্য হাইলাইট করা আছে, খুঁজে পেতে সুবিধা হবে। লর্ড বাইরন হ্যাজ বিন ওভার ডিসকাসড অ্যাজ আ ম্যান অ্যান্ড আন্ডার এস্টিমেট অ্যাজ এ পোয়েট। মানে ওনাকে মানুষ হিসেবে উনি যতটা আলোচিত ছিলেন, যতটা বিখ্যাত ছিলেন, কবি হিসেবে ওনাকে ততটা বেশি তার সম্পর্কে আলোচনা হয়তো হয় না। ওকে, আমরা যদি একটু নিচে যাই চাইল্ড হ্যারল্ড সম্পর্কে, এখানে তার সম্পর্কে অনেক বিচিত্র তথ্য পাবেন। কেন তাকে বলা হয় দ্য ব্যাড বয় অফ ইংলিশ লিটারেচার। আমরা একটু নিচে যাই। আচ্ছা, এই পেজ 37 এর আমরা রাইট কলামে চলে আসি। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। পেজ 80-তে, হ্যাঁ পেজ 80 এখানে আমি হাইলাইট করছি। বাইরনস গ্রেটনেস এজ এ পোয়েট লাইস, ওনার যে কবি হিসেবে যে গ্রেটনেস, মহত্ব, কোথায় আমরা পাই? Not in these poems, nor in his somber and self-conscious tragedies, but in the satires. ওনার গ্রেটনেস কোথায়? বাইরনের গ্রেটনেস লাইজ ইন দ্য স্যাটায়ার্স। ওনাকে আমরা চিনি একজন স্যাটারিস্ট হিসেবে। উনি তৎকালীন সমাজকে ব্যঙ্গ করেছেন তার বিভিন্ন লেখার মাধ্যমে। In the satires which begin with Beppo, then Vision of Judgment, finally Don Juan, এর মাধ্যমে উনি নিজেকে একজন স্যাটারিস্ট হিসেবে প্রতিষ্ঠা করেছেন। উনার যে স্যাটায়ার, এই স্যাটায়ারের জন্যই উনি এখন পর্যন্ত স্মরণীয়। Unfortunately, the prudery of the Victorian critics obscured this poem from public, and they have never received their due esteem. ভিক্টোরিয়ান পাঠকরা বাইরনের উপর সুবিচার করতে পারেন। উনার যে লেখার উনার যে স্যাটায়ার স্টাইল, এটার উপর সুবিচার করা হয়নি। মানে উনি যতটা বেশি মনোযোগের ডিজার্ভ করেন, যতটা দাবি করেন, তার থেকে হয়তো তাকে কিছুটা বঞ্চিত করা হচ্ছে। ডন জুয়ান ইজ ওয়ান অফ দ্য গ্রেট পোয়েমস ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ। আমাদের এই ইংরেজি ভাষার অন্যতম মহান কবিতা ডন জুয়ান, পারফরমেন্স অফ রেয়ার আর্টিস্টিক স্কিল। এখানে হিউমার, সেন্টিমেন্ট, অ্যাডভেঞ্চার এন্ড প্যাথোস, হিউমার, সেন্টিমেন্ট, অ্যাডভেঞ্চার, প্যাথোস, এগুলো আমরা একসাথে খুঁজে পাই, thrown together with that same disconcerting incongruity as they are to be found in life. এত চমৎকার ভাবে হিউমার, সেন্টিমেন্ট, অ্যাডভেঞ্চার, প্যাথোস কে উনি একত্রিত করেছেন তার ডন জুয়ানে। ওকে, আমরা চলে যাই এখন এমিলি লিগুই কি বলছেন 338 এ। এমিলি লিগুই 338। ওকে, বাইরন সম্পর্কে এমিলি লিগুই কি বলছেন আমরা দেখি। লর্ড বাইরন was only one of them বলতে romantic poets to
টু নো ফেম ইন হিজ লাইফ টাইম, যে যিনি তার জীবদ্দশায় খ্যাতি পেয়েছিলেন, মানুষ তাকে মূল্যায়ন করতো, কদর করতো। হি বিগেন অ্যাজ এ disdainful nobleman and wealthy dilettante with his hours of idleness। প্রথম দিকে উনি অনেকটাই অকর্মা ছিলেন, কোনো কাজকর্ম করতেন না, সবকিছু প্রতি তার বিতৃষ্ণা ছিল। এরপর উনি ধীরে ধীরে নিজেকে ম্যাচিউরড করেন। When he published the two first cantos of চাইল্ড হ্যারোল্ড পাবলিশ করার পর উনার যে মেধা, কবি হিসেবে তার যে ট্যালেন্ট, সেটা সবার কাছে পরিচিত হলো। সবাই তখন এক বাক্যে স্বীকার করলো যে হ্যাঁ, Wordsworth is sorry Lord Byron is a talented poet. On his return to England after a journey in Spain, এরপর আমরা ডন জুয়ান সম্পর্কে লিগুই কি বলছেন সেটা একটু দেখি। আর একটু নিচে, হ্যাঁ, then he found his true bent in poetry। নিজেকে খুঁজে পাচ্ছেন, লর্ড বাইরন নিজেকে খুঁজে পাচ্ছেন in poetry, now lyrical or passionate, now careless or satirical of his ডন জুয়ানে উনি এক ভঙ্গিমা, অদ্ভুত স্টাইলের জন্ম দিলেন। ওকে, আর স্যাটায়ার সম্পর্কে এখানে বলা আছে his satire was not only political, শুধু রাজনৈতিক না, his lively powers exercised themselves upon English cant, of which he felt he had been a victim, of which he became in the eyes of foreigners a great denouncer। তার মানে উনি তার যে সমসাময়িক সমাজকে উনি সমালোচনা করেছেন, ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে সমাজের অসঙ্গতি, অন্যায়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন। এই যে ডন জুয়ান, Byron's method is principally irony at a time when wit was divorced from poetry। যখন কবিতায় ওইরকম বুদ্ধিবৃত্তিকে আমরা অতটা পাই না। আমরা এতক্ষণ ব্লেক সম্পর্কে বললাম, ব্লেককে আমরা পেয়েছি মিস্টিক পোয়েট, স্পিরিচুয়ালিটি তার মধ্যে আছে, ইমাজিনেশন, ফিউচার ভিশন, ইনটিউশন আছে। ওয়ার্ডসওয়ার্থের মধ্যে নেচার সম্পর্কে, দৈনন্দিন জীবন সম্পর্কে, পিওর ইমোশনস, এক্সপিরিয়েন্স, কোলরিজ যেমন সুপার ন্যাচারাল এলিমেন্ট। কিন্তু কবিতায় যে ইন্টেলেকচুয়ালিটির একটা ব্যাপার আছে, সেটাকে কিন্তু ওই সময় অনেকেই হয়তো অবহেলা করতো, অতটা বেশি গুরুত্ব দেয়নি। কিন্তু আমাদের বাইরন এই বিষয়ে খুব গুরুত্ব দিয়েছেন। উইট ওয়াজ ডিভোর্স ফ্রম পোয়েট্রি, এবং হি স্প্রেড রিচ ব্যাংকেট অফ উইটি স্যালিস, এবং কবিতার মাধ্যমে ওনার যে প্রখর বুদ্ধিমত্তা, তার কিছু ছাপ উনি রেখেছেন। মকিং এভরিথিং, উনি যেগুলোকে ব্যঙ্গ করা উচিত সবকিছুকে উনি ব্যঙ্গ করেছেন, ইভেন ইন হিজ ওন ভার্স, এবং তিনি নিজেকেও ব্যঙ্গ করেছেন। And mocking room for puns and jokes in the midst of passages full of pathos of true poetry। মানে খুবই স্মার্ট, খুবই বুদ্ধিমত্তায় পরিপূর্ণ তার লেখা। ওকে, ঠিক আছে, এইভাবে আপনারা পড়বেন প্লিজ। এরপর আমরা চলে যাই শেলি সম্পর্কে। পার্সি বিশ শেলি, এটার উচ্চারণ হবে হচ্ছে 20, 19-20, সেই 20। পার্সি বিশ শেলি 1792 to 1822। একইভাবে আমরা চলে যাই আই ফর ইভান্সে, পেজ 39 লিখি। ওকে, পার্সি বিশ শেলি। If Byron exposes the diablerie of romanticism, বাইরন যদি হয় রোমান্টিসিজম দুষ্টু ছেলে, পার্সি বিশ শেলি হচ্ছে shows his আইডিয়ালিজম মনে আছে আপনাদের আশা করি। রোমান্টিসিজমের 5টা আইয়ের মধ্যে একটা হচ্ছে আইডিয়ালিজম, আদর্শবাদ। আমরা যদি চেষ্টা করি তাহলে এই অন্ধকার নরকেও আমরা স্বর্গকে প্রতিষ্ঠা করতে পারি। To some critics, he is irritating and ineffectual। কেউ কেউ বলেন মুচকর, অনেক কথা বলেন। শেলি সম্পর্কে একটা বদনাম আছে যে সে অনেক বড় বড় কথা বলে, কিন্তু আলটিমেটলি উনি কাজ করতে ব্যর্থ হন। Yet considered more sympathetically he is with Blake, এবং ব্লেকের সাথে অনেকে শেলিকে মানে কম্পেয়ার করেন, যে ব্লেককে যেমন মানুষরা ভুল বুঝেছে, শেলিকেও মানুষরা ভুল বুঝেছে। ব্লেককে আমরা বলেছি একজন প্রফেট, তাই না?
ব্লেককে যেমন প্রফেট বলা হয়, শেলিকেও প্রফেট বলা হয়। শেলিও একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। ব্লেক যেমন ভবিষ্যতের স্বপ্ন দেখতেন, ভিশন অফ ফিউচার, শেলিও ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। এখানে ব্লেকের সাথে শেলির কিছু কম্প্যারিজন আছে, আপনারা এটা পড়ে নেবেন। হি সাফার্ড মোর দ্যান ব্লেক, কিন্তু ব্লেকের থেকেও অনেক বেশি সাফার করেছেন তিনি জীবন। ব্লেক সরি ফর চলে গিয়েছিল, আপনারা আশা করি আছেন এখনো। আমরা শেলি সম্পর্কে আমরা বলছিলাম, উই ওয়্যার টকিং অ্যাবাউট শেলি। শেলির সাথে ব্লেক যেমন সাফার করেছেন, শেলিও সাফার করেছেন, নিজেও সাফার করেছেন, অন্যদের কেউ সাফার করেছেন। শেলি এবং ব্লেক সম্পর্কে যেখানে উম, শেলি সম্পর্কে, আচ্ছা, আপনারা যখন এগিয়ে যাবেন, এখানে আপনাদের একটু গভীরে যেতে হবে। সমগ্র দিক থেকে পড়লে সম্পর্কে যদি জানতে চান, এই যে এখান থেকে আপনারা পেজ 39 রাইট কলামে নিচে এখান থেকে হাইলাইট হচ্ছে, দেখেন। His success as a poet lay in the fact that after such comparative failures as Queen Mab and Revolt of Islam, he succeeded ultimately in incorporating his message in Prometheus Unbound. ওনার সবচেয়ে সফল কাজ হচ্ছে প্রমিথিউস আনবাউন্ড। আরো ছোট কবিতা আছে, ওগুলো দেখে নেবেন। আমরা লেকচার 7পেজ এমিলি লিগিস শেলি সম্পর্কে কি বলেছেন সেটা আমরা দেখতে পাবো পেজ 341, 341 পেজে। তাহলে এমিলি লিকুইসে গিয়ে আমরা লিখি 341।
He revived again the idea of Christ uh, in war, which became the revision and under the new title of Revolt of Islam. পরবর্তীতে এই রিভোল্ট অফ ইসলাম নামে আসে, a sort of transfigured technique, মানে রূপক হিসেবে দেখানো হয়েছে এখানে। ফ্রেঞ্চ রেভলিউশনের ব্যর্থতা এখানে ফুটিয়েছে। In 1820 he appeared প্রমিথিয়ান প্রমিথিয়াস আনবাউন্ড, যেটা একটু আগে আইভরি ইভান্সের ওখান থেকে আপনাদের জানানো হলো যে প্রমিথিয়াস আনবাউন্ড the hymns of human revolt triumphing over the oppression of false gods. Shelley's life was full of such challenges which he এখান থেকে আপনারা দেখে নেবেন। আমরা কন্টিনিউ করি। জন কিটস জন কিটস
Again, we were going through network trouble. আপনাদের কাছে ক্ষমা চাইছি। সো জন কিটস সম্পর্কে আইফোর ইভান্স বলে গেছেন তার, আপনারা 40 পেজে যদি যান এখানে আপনারা পাবেন 40 পেজ। জন কিটস 40 পেজে গেলে দেখবেন হাইলাইট করা আছে, এখান থেকে আপনারা দেখবেন এমিলি লিগুইস তার বইতে পেজ 342, 342 পেজে আপনারা গেলে শেলি সম্পর্কে ইনফরমেশন পাবেন। এবং জন কিটস সম্পর্কে এমিলি লিগুইসে 342 পেজে গেলে জন কিটস সম্পর্কে পাবেন। জন কিটস এখান থেকে যে জন কিটস, the Adonais of Shelley's song, whose life was yet briefer than Shelley's, এখান থেকে দেখবেন। জন কিটসের পরবর্তীতে একইভাবে আলফ্রেড টেনিসনকে আপনারা পাবেন আইফর ইভান্স পেজ 44। টেনিসন সম্পর্কে এখানে ইনফরমেশন দেয়া আছে, এখান থেকে আপনারা বের করবেন পেজ 44, হাইলাইট করা আছে আপনাদের সুবিধার জন্য। এমিলি লিগুই এখানে পেজ 392। এই পোয়েট্রিটা এখানে এই অংশটুকু পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ। The poetry of the period was still full of beauty and richness. ভিক্টোরিয়ান পিরিয়ডের কবিতার শুরু সম্পর্কে এখানে কিন্তু আইডিয়া দেয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সুবিধার জন্য একটু পড়ে দিচ্ছি। The poetry of this period was still full of beauty and richness, though more restricted than contemporary prose in its effect upon thoughts, and more limited in its inspiration and novelty than during the Romantic era. রোমান্টিক পিরিয়ডে যত বেশি কবিতার ডমিনেন্স ছিল, ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে কিন্তু কবিতা একটু তার শক্তি হারাচ্ছে। কন্টেম্পোরারি প্রোজ, ভিক্টোরিয়ান পিরিয়ড তো পিরিয়ড অফ প্রোজ, তখন গদ্যের সময়, গদ্য তখন ডমিনেন্ট। পোয়েট্রি limited in its inspiration and novelty than during the Romantic era. Two names dominate it in the middle of the century, those of Tennyson and Browning, যেটা আমরা বলেছি, আপনারা এখানে দেখে নেবেন এটা। In both poets, it is true, to influence the romanticism persists, Tennyson being related to Byron and Keats. Tennyson related to Byron and Keats. টেনিসনের সাথে আমরা কার সাথে সম্পর্ক পাবো? টেনিসন রিলেটেড টু বায়রন এন্ড কিটস, মানে বায়রন এবং কিটস দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন অ্যালফ্রেড টেনিসন। And Browning, inspired at first by Shelley, but subsequently took completely different path. প্রথমে শেলির মতো অনেকটাই মিল পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে অন্য পথে। আচ্ছা, টেনিসন সম্পর্কে এখানে ইনফরমেশন পাবেন, এখান থেকে পড়ে নেবেন আপনারা। টেনিসন পেজ 392 এটাই পাবেন। এরপর রবার্ট ব্রাউনিং একইভাবে আইফর ইভান্সে পেজ 45। রবার্ট ব্রাউনিং এবং এলিজাবেথ ব্যারেট দুজনের সম্পর্কে এখানে একসাথে ইনফরমেশন পাবেন। রবার্ট ব্রাউনিং, এলিজাবেথ ব্যারেট ব্রাউন, তাদের অবদান সম্পর্কে এখান থেকে দেখতে পাবেন, আপনাদের সুবিধার জন্য কিন্তু হাইলাইট করা আছে। এমিলি লিগুইজে আপনারা 395 এ গেলে এখানে দেখতে পাবেন এই যে রবার্ট ব্রাউন was in almost every respect Tennyson's opposite. Tennyson's এর অনেকটাই বিপরীত। What chiefly interested him was the study of the human soul. ব্রাউনিং এর ফোকাস ছিল স্টাডি অফ হিউম্যান সোল, মানুষের মনস্তত্ত্ব নিয়ে ওনার গবেষণা ছিল। He was a psychologist first of all, মানে উনি একজন কবির থেকে
উনার মধ্যে উনাকে একজন মনস্তত্ত্ববিদ বলা যায়, সাইকোলজিস্ট, and art with him took second place. মানে উনি মানুষের যে সাইকোলজি স্টাডি করতে পছন্দ করতেন। ওনার কবিতায় আমরা পাই অ্যানালিসিস অফ হিউম্যান সাইকি, সাইকোলজিক্যাল স্টাডিজ। এখান থেকে আপনারা দেখবেন। এরপর এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, ওনাকে তো দেখাইলামই, এই যে পেজ 45, আইফর ইভান্সে পেজ 45 এ পাবেন। এমিলি লিগুইসে পেজ 394, 394। sorry 398, sorry, sorry for that, 398. Mrs. Browning, which Elizabeth Barrett became Mrs. Browning in 1846. রবার্ট ব্রাউনিং কে বিয়ে করেন 1846 সালে। এখানে তাদের সম্পর্কে কিছু ব্যক্তিগত তথ্য আপনারা পাবেন। এখানে গুরুত্বপূর্ণ যে অংশটা, she had begun by writing poems which were a rather old-fashioned in form. তার কবিতাটা একটু পুরাতন ধাঁচের ছিল, old fashioned, and showed a curious mingling of influences of Bible, the Greeks, Byron and Shelley. তার লেখায় বাইবেলের প্রভাব পাওয়া যায়, গ্রিকদের প্রভাব পাওয়া যায়, বায়রন এন্ড শেলি তাদেরও আমরা প্রভাব তার লেখায় পাই। She turned with greater success to an imitation of Coleridge. Even Coleridge, স্যামুয়েল টেইলর কোলরিজ, তার প্রভাবও আমরা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর লেখায় পাই। এই হচ্ছে আমাদের, আমরা ম্যাথু আর্নল্ড দিয়ে কবিতার আলোচনা শেষ করি। এখানে 47 আইফর ইভান্স পেজ 47 এ যদি যান, আইফর ইভান্স, সরি, ম্যাথু আর্নল্ড সম্পর্কে আইফর ইভান্স কি বলেছেন এখানে আছে, এখান থেকে আপনারা দেখবেন। এই অংশটা হাইলাইট করে আপনাদের দেখাচ্ছি। Matthew Arnold, like some others, a restlessness in his belief, as if he were perpetually crying over spiritual things. As a literary critic, his keen intellect, high seriousness, and wide learning led him, as is suggested later, to make a permanent and major contribution. But all this did not help him as a poet. He would have been either a revolutionary or a vagabond. মানে এখানে তার সম্পর্কে আরো কিছু ইনফরমেশন আছে। আমরা যদি তার অবদান, তার সাহিত্য অবদান সম্পর্কে যাই, তার বাস্তবতা সম্পর্কে, তার সমস্ত অনুভূতি সবকিছু, গ্রেটেস্ট পারফেকশন ইন দ্য লিরিক অফ ডোভার বিচ, ডোভার বিচ নিয়ে তার, ডোভার বিচ যদি আমরা স্টাডি করি তাহলে তার ফিলোসফির একটা পূর্ণ পরিচয়, পূর্ণ ছবি আমাদের সামনে ফুটে ওঠে। ওকে, আর্নল্ড সম্পর্কে এবার আমরা যাই লিগুই, উনি 400 পেজে। Matthew Arnold. Okay. Arnold's importance as a prose writer has, এটা তো prose writer, উনার একটা অবদান আছে, এটা আপনারা সুযোগ পেলে পড়ে নেবেন। আমরা প্রোজ কে ওইভাবে এখানে আলোচনা করছি না, এখানে আমাদের ফোকাস হচ্ছে পোয়েট্রি। হিজ পোয়েট্রি ইজ এন্টায়ারলি রিফ্লেক্টিভ। উনার কবিতাটা হচ্ছে ভাবনা ভিত্তিক, উনি ভাবনার জগতে, গভীর ভাবনায় হারিয়ে যেতেন তার কবিতার মধ্য দিয়ে। হি ডাজ নট শাইন ইন কনস্ট্রাক্টিং স্টোরি। উনার কবিতায় আপনারা এই গল্প খুঁজে পাবেন না। টেনিসনের
কবিতায় যেমন গল্প খুঁজে পাই, ব্রাউনিং এর কবিতায় যেমন ড্রামা খুঁজে পাই, এলিজাবেথ ব্যারেট তার কবিতায় আমরা কিন্তু গল্পের সাক্ষাৎ পাই, কিন্তু ম্যাথু আর্নল্ডের কবিতায় ওইরকম ভাবে আপনি গল্প খুঁজে পাবেন না। কবিতা হচ্ছে ফিলোসফিক্যাল থট বেসড। তাহলে আপনারা এইভাবে দেখে নেবেন। এইভাবে আইফর ইভান্স এবং এমিলি লিগুইস স্টাডি করে কিন্তু আমরা আলটিমেটলি ইভলিউশন অফ পোয়েট্রিটা আলোচনা করব। একইভাবে যেভাবে এখানে দেখালাম ইভলিউশন অফ পোয়েট্রি, সেইভাবেই সেম প্রসেসে এভলিউশন অফ নভেলটা আপনারা ট্রাই করবেন। নভেল কিভাবে চেঞ্জ হচ্ছে ফ্রম রোমান্টিক্স টু ভিক্টোরিয়ান্স, উপন্যাস কিভাবে চেঞ্জ হচ্ছে। প্রথমে স্যার ওয়াল্টার স্কট দিয়ে যদি আমরা শুরু করি, একইভাবে পেজ নাম্বার গুলো দেয়া আছে। আই ফর ইভান্স 113, 113 লিখবেন। স্যার ওয়াল্টার স্কট সম্পর্কে এখানে তথ্য আছে, এখান থেকে আপনারা তথ্য নেবেন। এমিলি লিগুই 354, 354 যান, তথ্য পাবেন ওয়াল্টার স্কট সম্পর্কে। স্কট সম্পর্কে তো আমরা ডিটেল পড়েছি, এখান থেকেও আপনারা তথ্য নিতে পারবেন। এরপর ওয়াল্টার স্কটের পর অ্যান র্যাডক্লিফ, আই ফর ইভান্স 110, মিসেস অ্যান র্যাডক্লিফ, এই যে এখানে লেখা আছে, she accepted the mechanism of terror tale। ওনার বিশেষত্ব হচ্ছে ওনার উপন্যাস টেরর টেল, ভয়ের গল্প, ভূতের গল্প। But combined it with sentiment and with sentimental but effective description of scenery। টেরর টেলের সাথে উনি ইমোশন, সেন্টিমেন্ট এবং একই সাথে ডেসক্রিপশন অফ সিনারি, তার নেচারের বর্ণনা অ্যাড করেছেন। এটা হচ্ছে তার বিশেষত্ব। শুধুমাত্র ভূতের গল্প না, তার সাথে মানুষের আবেগ অনুভূতিও জড়িয়ে দিয়েছেন এবং তার সিনারি, তার প্রকৃতির বর্ণনা যোগ করেছেন। এটাই হচ্ছে ফ্র্যাঙ্ক ক্লিফের অন্যতম বিশেষত্ব। ওকে, তারপর 315 যাই। এমিলি লিগুই উনার সম্পর্কে কি বলেছেন তা আমরা জানতে পারবো 315 রেভলিউশন। মিসেস র্যাডক্লিফ সম্পর্কে কি বলেছেন আপনারা এখানে পাবেন। দ্য মিস্ট্রিজ অফ ইউডলফো, যেটা আমরা বলেছিলাম, আলোচনা করেছি অলরেডি। Agitated with the delicious terrors, a whole generation, not only in England but throughout Europe। মানে প্রিয় ছিল মিস্ট্রিজ অফ ইউডলফো, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টেরর্স। ওকে, আমরা অ্যান র্যাডক্লিফের পর আমাদের এই রোমান্টিক পিরিয়ডের যার সম্পর্কে আমরা আলোচনা শেষ করবো, যাকে দিয়ে রোমান্টিক নভেলের আলোচনা শেষ করবো, জেন অস্টেন। ওনাকে আমরা আই ফর ইভান্সে খুঁজে পাবো পেজ 111, লিখবেন 111। জেন অস্টেন সুবিধার জন্য হাইলাইট করা আছে, খুঁজে পাবেন সহজেই। জেন অস্টেন সম্পর্কে এখানে তথ্য পাবেন। এই যে এটুকু আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। All Jane Austen's work is transfused with the spirit of classicism in its highest form। মানে উনি ক্লাসিসিস্ট ছিলেন, উনি কিন্তু রোমান্টিক পিরিয়ডে বসে অ্যান্টি রোমান্টিক, ক্লাসিসিস্ট ওনার টেন্ডেন্সি ইন ইটস মোস্ট এসেনশিয়াল কোয়ালিটি। তারপর এমিলি লিগুইসে যদি যাই 350, 350 গিয়ে আমরা জেন অস্টেন খুঁজে পাবো। এখানে প্রোজ সম্পর্কে কিছু আইডিয়া আছে, এখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, আপনাদের সুবিধা হবে। জেন অস্টেন, the novel of terror has its opposite in the work of Jane Austen, who delightedly made fun of passion for Mrs. Radcliffe horrors। আমরা এখানে দেখতে পাই, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি আমাদের লেকচার 3-তে, জেন অস্টেন উনি র্যাডক্লিফের লেখার স্টাইলের বিরোধী ছিলেন, অতটা পছন্দ করতেন না। ওনার ফোকাস কি ছিল, ওনার বিশেষত্ব কি ছিল, আমরা তো অলরেডি উইলিয়াম জে লং থেকে পড়েছি। আর আপনারা যদি নিচে আসেন, এই যে এইখানে আছে, quizzical spirit shows itself in its liveliest in the first novel, Pride and Prejudice।
কি এখানে কি বিশেষত কি করেছেন? Delicacy of analysis and a more serious mood are increasingly characteristics of her works. চমৎকার ভাবে উনি রিয়েলিস্টিক নভেল তার জন্ম দিয়েছেন। আমরা জেন অস্টেনকে নিয়ে আপনারা এখান থেকে ইনফরমেশন নিতে পারবেন। এই হচ্ছে তিনজন নভেলিস্ট, থ্রি নভেলিস্ট অফ রোমান্টিক পিরিয়ড। এখান থেকে এই তিনজনের, এই স্যার ওয়াল্টার স্কট, অ্যান্ড র্যাডক্লিফ, অস্টেন থেকে আমরা ধারণা নেব যে নভেলটা কেমন ছিল রোমান্টিক পিরিয়ডে। এরপর আমরা চলে যাব ভিক্টোরিয়ান পিরিয়ডে, শুরু করবো চার্লস ডিকেন্স দিয়ে। একইভাবে আই ফর এভান্স, পেজ 115, 115 যদি আপনারা যান, এই যে হাইলাইট করা আছে চার্লস ডিকেন্স, in most ways he is the greatest novelist that England has yet produced. I for এভান্স বলছে চার্লস ডিকেন্সকে দ্য গ্রেটেস্ট নভেলিস্ট বলছেন। তার কারণগুলো এখানে আছে, কি কি জন্য তাকে আমরা গ্রেটেস্ট নভেলিস্ট বলবো। অলরেডি আমরা যে লংয়েও আলোচনা করেছি, আই ফর এভান্স থেকেও আপনারা পেয়ে যাবেন। এমিলি লিগুই, 378 আমরা যাই। Dickens. Charles Dickens has perhaps enjoyed a wider and more fervent popularity than any other of English writer. সবচেয়ে বিখ্যাত, জীবন দশায় সবচেয়ে বিখ্যাত ইংরেজি সাহিত্যিক, one of the most original। এরপর তার এখানে বিখ্যাত কাজগুলো আছে পিকউইক, বার্নাবি রুজ, A Tale of Two Cities, অলিভার টুইস্ট, হার্ড টাইমস, ডেভিড কপারফিল্ড। এখান থেকে ইনফরমেশন গুলো নেবেন। এইভাবে চার্লস ডিকেন্সের অবদানগুলো আমরা ইভান্স আর লিগুইয়ের লেখা থেকে কালেক্ট করতে পারি। এরপর থ্যাকারে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আই ফর এভান্সে আপনারা যদি 117 যান, এই যে উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে, এখানে থ্যাকারে এবং ডিকেন্সের মধ্যে তুলনামূলক আলোচনা আছে, খুব মন দিয়ে পড়বেন। Thackeray and Dickens were such near contemporaries that it is natural that their works should often be compared. থ্যাকারের সাথে ডিকেন্সের তুলনামূলক আলোচনা, ওকে, দুজনের মধ্যে তুলনামূলক আলোচনা আছে, কি পার্থক্য এখান থেকে আপনারা দেখে নেবেন অবশ্যই। থ্যাকারে সম্পর্কে লিগুই বলেছেন পেজ 381-এ, আমরা 381-এ চলে যাই। থ্যাকারে, Dickens was magnificently successful in depicting the life of the people, যেটা আমরা আলোচনা করেছি। সাধারণ মানুষের জীবনকে, সাধারণ ভিক্টোরিয়ান মানুষের জীবনকে উনি তুলে ধরেছেন। He was ill acquainted with upper class and painted them without verisimilitude. ডিকেন্সের রচনায় কিন্তু আমরা আপার ক্লাস, উচ্চবিত্তের বর্ণনা পাই না। It was William Makepeace Thackeray who was the penetrating analyst of both upper middle class and aristocratic society. উচ্চ মধ্যবিত্ত এবং রাজ পরিবার, একদম আপার ক্লাস, সফিস্টিকেটেড ক্লাসকে উনি অ্যানালাইজ করেছেন, ক্রিটিসাইজ করেছেন। কিন্তু আমরা বলেছি সেই একই কথা আপনারা এখানেও পাবেন, এখানেও পূর্ণভাবে আরো বেশ কিছু ইনফরমেশন আপনারা পাবেন, এখান থেকে অবশ্যই কালেক্ট করবেন। এরপর ম্যারিয়ান এভান্স, যাকে আমরা বলছি the most representative Victorian novelist, the perfect Victorian novelist আমরা বলছি। একজন ভিক্টোরিয়ান নভেলিস্টের যত গুণাবলী থাকা প্রয়োজন সব আমরা জর্জ ইলিয়ট এর মধ্যে পাই। ম্যারিয়ান ইভান্স, ওনার সত্যিকারের নাম হচ্ছে ম্যারিয়ান ইভান্স, উনি লিখতেন জর্জ ইলিয়ট ছদ্মনামে। এটা জর্জ ইলিয়ট হচ্ছে ওনার ছদ্মনাম, ওনার আসল নাম হচ্ছে ম্যারিয়ান ইভান্স। আই ফর ইভান্স আমরা পাবো পেজ 120-তে, George Eliot. George Eliot, Marian Evans, for a time suffered something of a collapse from the 30s of 20th century onward her reputation. প্রথম দিকে আস্তে আস্তে ধীরে ধীরে তার রেপুটেশন, তার খ্যাতি উনি অর্জন করেছেন। রেপুটেশন নট অনলি ইন ক্রিটিক্যাল সার্কেল বাট অলসো উইথ জেনারেল রিডার, শুধুমাত্র সমালোচকদের মধ্যেও না, সমালোচক বোদ্ধা মহলে এবং সাধারণ পাঠকদের মধ্যে উনি সমান জনপ্রিয় ছিলেন। ওকে, আমরা এমিলি লিগুইতে পাবো হচ্ছে পেজ 388-এ চলে যাই। জর্জ এলিয়ট,
It would hardly be possible to exaggerate the fame which George Eliot, whose real name was Marian Evans, enjoyed in her lifetime. মানে উনি ধীরে 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 খ্যাতির শীর্ষে আরোহণ করেছেন। With the rich humor of her great predecessor, she seemed to combine a deeper philosophy. মানে উনি রিচ হিউমারের সাথে ডিপার ফিলোসফি অ্যাড করেছেন। ওনার লেখায় আমরা we find the combination of rich humor and deeper philosophy. ওকে, এভাবে আপনারা অ্যাড করবেন, এখান থেকে ইনফরমেশন গুলো নেবেন। এরপর আমরা চলে যাই থমাস হার্ডি। থমাস হার্ডি সম্পর্কে আপনারা পাবেন I for Evans 122। থমাস হার্ডি, থমাস হার্ডির অবদান আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। ওনার দ্য রিটার্ন অফ দ্য নেটিভ খুবই বিখ্যাত। ওনার অবদান এখান থেকে আপনারা খুঁজে বের করতে হবে যে তার মূল অবদানটা কি। এটা কিন্তু আপনার কাজ, আপনাকে বের করতে হবে। অলরেডি কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া আছে, ওইভাবে আপনারা বের করবেন। এমিলি লিগুইত আপনি পাবেন 422 তে। 422 তে যান, এই যে হার্ডি, হার্ডি সম্পর্কে এখানে পাবেন। কি বলছে? A gloomy realism pervades many of the outstanding books. One of the leading novelists, Thomas Hardy, his work is tinged with pessimism of Schopenhauer. মানে তার লেখায় শপেনহাওয়ারের যে হতাশাবাদ তার কিছু ছায়া পাওয়া যায়। Presents the striking analogies with French naturalistic writing Flaubert and Zola. এখান থেকে আপনারা কিছু ইনফরমেশন নেবেন। আমাদের আলোচনা আমরা শেষ করব, মানে নভেলিস্ট অফ ভিক্টোরিয়ান এরা আমাদের আলোচনা শেষ করব আমরা ব্রন্তে সিস্টারদের অবদান দিয়ে। এখানে তিনজন বোন আছে, শার্লট, অ্যান, এমিলি। এর মধ্যে ফোকাস করছি আমরা শার্লট ব্রন্তে অ্যান্ড এমিলি ব্রন্তে। তিন বোন, থ্রি ব্রন্তে সিস্টার্স। আওয়ার ফোকাস ইজ শার্লট ব্রন্তে অ্যান্ড এমিলি ব্রন্তে। শার্লট ব্রন্তে অ্যান্ড এমিলি ব্রন্তে। শার্লট ব্রন্তের বিখ্যাত কাজগুলোর মধ্যে আছে জেন আয়ার, যেটা আপনাদের সিলেবাসে আছে, এবং এমিলি ব্রন্তের বিখ্যাত wuthering heights, যেটা আপনারা পড়বেন। এটা আপনাদের একটা ভালো বই পড়া উচিত। I for Evans 119। I for Evans এ আপনারা যাবেন 119, 119 যাবেন। এই যে শার্লট এন্ড এমিলি ব্রন্তে তাদের অবদান সম্পর্কে আছে, তারা কি করেছেন। এই যে এমিলি ব্রন্তে তার wuthering heights, এখানে উনি কি করেছেন আমি হাইলাইট করছি। In Wuthering Heights, Emily Bronte created out of her own imagination a stark, passionate world. এক প্রবল আবেগাক্রান্ত পৃথিবীর কথা উনি বলেছেন। Reminiscent at the time of storms in India. কিছু কিছু দৃশ্য দেখলে আমাদের ওয়ার্ডসওয়ার্থের কিং লিয়ারের কথা মনে পড়ে যায়। In other hands, story might be a mere melodrama. Melodramatic element আছে, so might Othello if it told in a different way. মানে Wuthering Heights পড়তে পড়তে আমরা কিং লিয়ারের কথা মনে পড়ে যায়, ওথেলোর কথা মনে পড়ে যায়। শার্লট ব্রন্তে, শার্লট ব্রন্তে তার জেন আয়ার, এটা আপনাদের সিলেবাসে আছে, আপনারা পড়বেন। শার্লি ভিলিয়ে, প্রফেসর, এখানে উনি কি করছেন আমি একটু হাইলাইট করে পড়ি। শি কম্বাইন্ড সিনস ফ্রম হার ওন লাইফ, নিজের ব্যক্তিগত জীবনের ছবির সাথে in Yorkshire in the school of Brussels with far richer and more romantic experience. এবং তার যদিও উনি ভিক্টোরিয়ান পিরিয়ডে লিখছেন, কিন্তু তার লেখায় রোমান্টিক কিছু প্রভাব আমরা পাই। Thus her work is grounded in realism but goes beyond into wish fulfillment. মানে যদিও রিয়েলিজমের বেসিসে শুরু হয়, কিন্তু ধীরে ধীরে উনি রোমান্টিক ফ্লেভার উনি অ্যাড করতে থাকেন। Jane Eyre shows the elements that make up her conception of life. পৃথিবী জীবন সম্পর্কে তার যে চিন্তা ভাবনা, তার পরিপ্রেক্ষিত, তার পয়েন্ট অফ ভিউ কিন্তু আমরা এই জেন আয়ারের মাধ্যমে কিন্তু খুঁজে পাই। এভাবে আপনারা ইনফরমেশন গুলো এখান থেকে নেবেন। এখানে তার জেন আয়ারের কথাগুলো আপনারা এখানে পাবেন। শার্লট ব্রন্তে সম্পর্কে, শার্লট ব্রন্তে সম্পর্কে আপনারা এখানে
ইনফরমেশন গুলো কালেক্ট করবেন। সরি। সো ব্রন্তে সিস্টার্স, আর তাদের সম্পর্কে এমিলি লিগুই লিখেছেন পেজ 348। 348 চলে যাই। 348, 348। এমিলি লিগুই, সরি একটু দেরি হচ্ছে। ব্রন্তে সিস্টার্স সম্পর্কে আমরা 380 ভুল আছে, 348 না, এটা হবে হচ্ছে 384, সরি 384। দ্য ব্রন্তেস, এই যে দ্য ব্রন্তেস। ওকে, সিস্টাররা কি করেছে তার বর্ণনা আছে। was a Byronic strain in Charlotte Bronte. এমিলি লিগুই বলছেন যে শার্লটের মধ্যে লর্ড বায়রনের প্রভাব আছে। Refined, it is true, by religious training and moral discipline. আর লেখার মধ্যে ধর্মীয় প্রভাব আছে, মোরাল ডিসিপ্লিন, নৈতিক শৃঙ্খলার ছাপ আমরা পাচ্ছি, মিক্স উইথ দোজ অফ রিয়েলিস্টিক এলিমেন্টস হুইচ ওয়্যার নাও বিগিনিং টু প্রিভেইল। মানে উনারা, এরা দুইজন, শার্লট এন্ড এমিলি, তারা কিন্তু এই ভিক্টোরিয়ান পিরিয়ডে রিয়েলিজম বেসিসে তারা কিন্তু রোমান্টিসিজমের প্রভাব তার মধ্যে আছে। এবং তাদের মধ্যে আমরা, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম, যে অ্যান র্যাডক্লিফ, যে টেরর টেল, সুপার ন্যাচারাল এলিমেন্টস, সেগুলোর প্রভাব পাই। এখান থেকে আপনারা নেবেন, খুবই গুরুত্বপূর্ণ। এই তাহলে এইভাবে পাবো আমরা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের নভেলগুলো কেমন ছিল। তাহলে আমরা এভলিউশন অফ নভেলস কিভাবে আলোচনা করব, আমরা এই রোমান্টিক এবং ভিক্টোরিয়ানদের অবদানগুলো তুলনামূলক আলোচনা করব। স্যার ওয়াল্টার স্কট, উনি উনি স্যার ওয়াল্টার স্কট অ্যান্ড র্যাডক্লিফ, জেন অস্টেন, এদের অবদানে, এদের কন্ট্রিবিউশনে রোমান্টিক পিরিয়ডের নভেল কেমন ছিল এবং নভেলটা কিভাবে চেঞ্জ হলো, এবং ভিক্টোরিয়ান পিরিয়ডের নভেলের সাথে এর পার্থক্যটা কি। ডিকেন্স, থ্যাকারে, জর্জ এলিয়ট, হার্ডি, ব্রন্তে সিস্টারদের হাত ধরে ভিক্টোরিয়ান নভেলটা কিভাবে, এই যে রোমান্টিক নভেল থেকে ভিক্টোরিয়ান নভেল কিভাবে বদলে গেল, বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করব। এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে আপনাদেরকে ডিটেইলে দেখানো যে কিভাবে আপনারা আপনাদের পরীক্ষার জন্য বা অ্যাসাইনমেন্টের জন্য, প্রেজেন্টেশনের জন্য তৈরি হবেন। এই ছিল আমাদের আজকের রেভলিউশন অফ লিটারেচার, দ্য রোমান্টিক্স, দ্য ভিক্টোরিয়ানস। এই হচ্ছে আমাদের মোটামুটি মানে মিডিয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, এবং আপনারা যে অ্যাসাইনমেন্ট জমা দিবেন বা আপনাদের যে পরীক্ষা হবে, সব ইনফরমেশন আপনারা এই পেজগুলো থেকেই পাবেন। এখানে লাস্টের স্লাইডে একটু ভুল আছে, আপনারা মনে রাখবেন যে 348, হ্যাঁ 348, এটা কিন্তু 384 হবে। ঠিক আছে, ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আজকের মাঝখানে একটু সমস্যা ছিল ভিডিওর মাঝখানে, এজন্য দুঃখিত, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাঝখানে একটু সমস্যা হয়েছিল নেটওয়ার্কের, আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন। এই ভিডিওটা হচ্ছে আপনাদের মিডের প্রস্তুতি কিভাবে নেবেন, মিড টার্মের প্রস্তুতি, আপনাদের মিডের ব্রড কোয়েশ্চেন গুলো কিভাবে লিখবেন, কোথা থেকে লিখবেন, তার সবকিছুই এখানে আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনাদের মিডের যে দুটো ব্রড কোয়েশ্চেন, সেই দুটো ব্রড কোয়েশ্চেন গুলো কি কি। প্রথম ব্রড কোয়েশ্চেন, এভলিউশন অফ পোয়েট্রি, রোমান্টিক পোয়েট্রি থেকে ভিক্টোরিয়ান পোয়েট্রি কিভাবে আলাদা হলো, বিবর্তন কিভাবে হলো। আর তারপর দ্বিতীয় ব্রড কোয়েশ্চেন, দ্য ইভলিউশন অফ নভেলস, বিবর্তন। উইলিয়াম জে লং বইটা থেকে তো আমরা পড়েছি,
আজকে আমরা আপনাদের দেখালাম আই ফর ইভান্স ইমিলি লিকুইড থেকে কিভাবে আপনারা নেবেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ। অবশ্যই মন দিয়ে লেকচারটা দেখবেন। যদি কোনো প্রবলেম হয়, কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।